আমি জানি উচ্চ মাধ্যমিক 2026 আর 2027 কাঁপিয়ে দেওয়ার জন্য তোরা প্রত্যেকে সংকল্পবদ্ধ। ক্লাস 11 এর ভুলগুলো কিন্তু আর কেউ রিপিট করবে না, এটা আমি আশা রাখছি। তোদের প্রত্যেকের উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রিকে আরো এক ধাপ এগিয়ে দিতে প্রত্যেকটা লাইভ ক্লাসে যে কটা ক্লাস আমাদের ব্যাচের মধ্যে হচ্ছে তার একটা করে রেকর্ডেড ভার্সন আমরা ইউটিউবে আপলোড করছি, যাতে আমাদের ক্লাসের ছেলেমেয়েরা ক্লাস করার পরে রিভিশনটাও করতে পারবে, আর বাইরের ছেলেমেয়েরা যারা এখনো আমাদের কাছে ভর্তি হয়নি তারাও বুঝতে পারবে ক্লাস কিভাবে হচ্ছে, ধামাকা কি করে হচ্ছে। তো শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমাদের অলরেডি দুটো ডেমো ক্লাস এবং ব্যাচের মধ্যে দুটো লাইভ ক্লাস হয়ে গেছে। আমরা মোটামুটি পদার্থের তরল অবস্থা চ্যাপ্টারটাকে হাতের মুঠোয় এনে নিয়েছি। তো চল দেখা যাক 4 নম্বর ক্লাসে আমাদের কি কি করানো হয়েছে। প্রথমেই আগের দিনে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করেছি। আমরা কোলয়েডের শ্রেণীবিন্যাস করেছিলাম বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের উপরে ভিত্তি করে। সেখানে একটা মাত্র কোলয়েড বিশেষ করে আমাদের নজর কাড়ে এবং বারবার পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে ইমালসন। দাদা, যেখানে বিস্তৃত দশাও তরল, বিস্তার মাধ্যমও তরল, একদমই তাই। আচ্ছা, এই ইমালসন যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি তো দুই প্রকারের হয়ে থাকে, একটা জলের মধ্যে তেল, একটা তেলের মধ্যে জল। একদম জানো তো, এই জলের মধ্যে তেল আর তেলের মধ্যে জলের একটা করে এক্সাম্পল আমাদের পরীক্ষাতে আসে, জাস্ট আর কিছু না। যেমন যদি আমি তেলে জলে ইমালসনের কথা বলি তো সেটা মাখন, যদি জলের মধ্যে তেল বলি তাহলে সেটা দুধ। এবার তুই আমাকে বল একটা কথা, এই যে ইমালসনটা তো এক প্রকার দ্রবণ, কোলয়েডটা তো এক প্রকার দ্রবণ, ওই দ্রবণটা যদি তৈরি হতে হয় তাহলে জল আর তেলকে তো মিশতে হবে, বিস্তৃত দশা বিস্তার মাধ্যমকে তো মিশতে হবে। কিন্তু তুই আমাকে একটুখানি ভালো করে বলতো, জল আর তেল কি কোনোদিন মেশে না দাদা। আরে যদি নাই মেশে তো দ্রবণটা হবে কি করে? তাহলে তো ইমালসনের কোনো অস্তিত্বই থাকতো না। তার মানে দাদা নিশ্চয়ই জল আর তেলকে মেশানোর কোনো একটা ব্যবস্থা করা হয়। আমি বললাম একদম। দেখবি তোরাও বাড়িতে এটা করতে পারিস। একটা কাঁচের গ্লাসের মধ্যে কিছুটা সর্ষের তেল নিবি এবং তার মধ্যে জল ঢালবি, দেখবি প্রথমে দুখানা লেয়ার তৈরি হয়ে গেছে। তারপর ওর মধ্যে ভরে ভরে একটু হ্যান্ড ওয়াশ বা একটু ডিটারজেন্ট ঢেলে দিবি, নিয়ে একটু গোলাবি, দেখবি দুটো একসাথে মিশে গেছে। তার মানে দাদা বাইরে থেকে কোনো একজনকে যোগ করতে হয় যে এই জল আর তেলকে একে অপরের মধ্যে মিশিয়ে দেবে, ওটা কি বলা হয় ইমালসন কারক। যেমনি দুধের ক্ষেত্রে একটা প্রোটিন থাকে যেটাকে কেসিন বলে, আরো অন্যান্য প্রোটিন বিভিন্ন রকম ইমালসন কারক আছে, বাট এই কেসিন প্রোটিনটার জন্যই দুধের মধ্যে জল আর তেল একসাথে মিশে গিয়ে এই ইমালসনটা তৈরি হয়ে যায়। খেয়াল করে দেখিস কোলয়েডের আরেক রকমের শ্রেণীবিন্যাস আমাদেরকে পড়তে হয়, যেটা পরীক্ষাতে বহুবার আসে। সেটা হচ্ছে বিস্তৃত দশার প্রতি বিস্তার মাধ্যমটা কতটা আকৃষ্ট, বিস্তৃত দশা বিস্তার মাধ্যমের মধ্যে কতটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে তার উপরে ভিত্তি করে, কতটা আকর্ষণ রয়েছে তার উপরে ভিত্তি করে কোলয়েডকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটাকে আমরা বলি দ্রাবক আকর্ষী। দেখ, আকর্ষী যখন আছে সেটাকে আমরা ফিলিক দিয়ে প্রকাশ করি, আর লায়ক কথাটার মানে দ্রাবক। দাদা, দ্রাবকের প্রতি আকর্ষণ যার থাকে তাহলে কার থাকে? দ্রাবের থাকে। মানে দ্রাবের যদি দ্রাবকের প্রতি আকর্ষণ থাকে, যদি দ্রাব আর দ্রাবক একে অপরের সঙ্গে সঙ্গবদ্ধভাবে অবস্থান করে, তখন সেই ধরনের কোলয়েডকে আমরা বলি লায়োফিলিক কোলয়েড। আর যদি দেখা যায় দ্রাবক আর দ্রাব একে অপরের সাথে থাকতেই পছন্দ করে না, দ্রাবকের মধ্যে দ্রাব দেওয়া মাত্রই সেটা থিতিয়ে পড়ছে, দ্রবণ তৈরি করতে দিচ্ছে না, তখন সেটাকে বলা হয় দ্রাবক বিকর্ষী কোলয়েড বা লায়োফোবিক কোলয়েড। এই ধরনের কোলয়েডের স্থায়িত্ব একবারে কম হয়। লায়োফিলিক কোলয়েডের একটা এক্সাম্পল হচ্ছে গাম। হ্যাঁ, আঠা 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 খুব অল্প অল্প করে দেখবি মুভ করে, কারণ দ্রাবক আর দ্রাব পাট খুব শক্তিশালী ভাবে আকৃষ্ট। আর এখানে গোল্ড সল, সিলভার সল, যেগুলো নিয়ে পরে আরো কথা হবে। দেখ ভাই, নেক্সট হচ্ছে সংযোজিত কোলয়েড বা মিসেল যেটাকে বলা হয়ে থাকে। এটা হচ্ছে কোলয়েডের একটা বিশেষ ধরনের প্রকারভেদ, যেখানে সাবানের মতো কতগুলো পদার্থ, যেমন ধরো C17H35COONA, এটাকে আমরা বলি সোডিয়াম স্টিয়ারেট। সোডিয়াম স্টিয়ারেটকে যদি তুই ভাঙিস, তুই সেখানে দুটো পার্ট দেখতে পাবি, একটা হচ্ছে C17H35COO- আর একটা হচ্ছে Na+। এই যে C17H35COO- একটু ভালো করে দেখ, এইটার মধ্যে C17H35 যে পার্টটা রয়েছে সেটা একটা হাইড্রোকার্বন পার্ট। তুইও মানছিস দাদা কার্বন হাইড্রোজেন আছে, আর হাইড্রোকার্বন পার্ট মাত্রই একটা নন পোলার পার্ট, একটা সমযোজী পার্ট। কিন্তু অন্যদিকে তুই দেখতে পাচ্ছিস এর মধ্যে একটা আয়নীয় পার্টও রয়েছে C+। তার মানে দাদা এর মধ্যে দুখানা অংশ রয়েছে। একটা অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনো পোলারিটি রাইজ করেনি, একটা অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওটা পোলার। তার মানে দাদা এর একটা ডুয়েল নেচার থাকতে পারে। আমি বললাম একদম। আচ্ছা, এই ডুয়েল নেচারটার জন্যই তো খেয়াল করে দেখতে একটা কথা বলছি, আমি তোদেরকে একটু আগে বলেছিলাম না জল আর তেলের মধ্যে সাবান দিয়ে দে বা ডিটারজেন্ট দিয়ে দে, ওই সাবানই তো অ্যাকচুয়ালি সোডিয়াম স্টিয়ারেট। সাবানের মধ্যেই তো অ্যাকচুয়ালি এই ধরনের পার্ট থাকে, এই যে লম্বা লম্বা দেখেছি না, এটা অ্যাকচুয়ালি একটা হাইড্রোকার্বন পার্ট, যেটা ওই C17H35 পার্টটা। আর এইটা হচ্ছে দেখ C+- পার্ট। তার মানে দাদা এই লম্বা যে টেলটা দেখিয়েছো সেটাই ওই হাইড্রোকার্বনটা, যেটাকে আমরা এরকম 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 করে নর্মালি অর্গানিকে দেখিয়ে থাকি। বললাম একদম। খেয়াল করে দেখ, এই যে হাইড্রোকার্বন পার্টটা রয়েছে
সেটা তো একটা নন পোলার পার্ট, আর যে তেল আছে সেটাও তো একটা নন পোলার সাবস্টেন্স। তাহলে এই যে হাইড্রোফোবিক পার্টটা রয়েছে সেটা তেলের সঙ্গে যুক্ত হয়, আর এই যে হাইড্রোফিলিক পার্টটা রয়েছে, এই যে আয়নীয় পার্টটা রয়েছে সেটা জলের সঙ্গে গিয়ে যুক্ত হয়। সেই জন্যই যখন তেল আর জলের মধ্যে সাবান যোগ করা হয় তখন কিছুটা অংশ তেলের সাথে বন্ধুত্ব করে, কিছুটা অংশ জলের সাথে বন্ধুত্ব করে। তাহলে দুজন শত্রুর মাঝখানে একটা কমন বন্ধু চলে এলো, তিনজনে একসাথে আকৃষ্ট হয়ে গেল। দিস ইজ সায়েন্স, দিস ইজ লজিক। আচ্ছা দাদা, একটু আগে আমরা বেশ কি পড়ছিলাম, মিসেলের জায়গাটা। এই মিসেলের মধ্যে কি হয়, এই যে C17H35 গুলো রয়েছে, এদের গাঢ়ত্ব অনেক অনেক কম থাকে। যদি অনেক কম থাকে তাহলে কোনো ব্যাপার না, কিন্তু যখন গাঢ়ত্বটা বাড়তে থাকে তখন এরা নিজেদের মধ্যে একটা ইউনিয়ন তৈরি করে ফেলে, এবং সেই ইউনিয়নের জেরে এরকম একটা গঠন তারা তৈরি করে। দেখ ভাই, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা C17H35 এই যে বাইরের দিকের এই গোল পার্টটা দেখছিস, এটা হচ্ছে C পার্ট, আর এই দেখ ভেতরের দিকে হাইড্রোকার্বন পার্টটা এরকম করে ঢুকে গেছে। যদি একটা থাকে তো খুব বেশি হয় না, কিন্তু একটা নির্দিষ্ট গাঢ়ত্বের উপরে উঠে গেলেই ওরা এরকম ভাবে জোটবদ্ধ হয়ে একটা বড় কণা তৈরি করে। এই যে একটা কণা দেখছিস তৈরি করেছে, এইটা হচ্ছে একটা কোলোয়েড কণা। তাহলে যদি এদের গাঢ়ত্ব প্রচুর বেড়ে যায় তাহলে অমনি কোটি 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 C17H35 জুড়বে, কোটি কোটি এই ধরনের কণা তৈরি করবে, ফলে পুরোটা একটা সংযোজিত কোলোয়েডে কনভার্ট হয়ে যাবে। দিস ইজ কল্ড মাইসালাইজেশন। যে কনসেন্ট্রেশনটার উপরে, যে গাঢ়ত্বটার উপরে, বললাম না তো একটা সার্টেন গাঢ়ত্ব দরকার পড়ে। মানে দেখ, একজন লোক নিয়ে তো পার্টি তৈরি হয় না, নিশ্চয়ই একটা সার্টেন অ্যামাউন্ট অফ লোক লাগে তবে সেই পার্টির রেজিস্ট্রেশন হয়, নিশ্চয়ই একটা সার্টেন অ্যামাউন্ট অফ লোক লাগে তবে সেই কোচিনের একটা ট্রেড লাইসেন্স হয়। তাহলে এই যে বিষয়গুলো তৈরি হয়েছে, একটা নির্দিষ্ট গাঢ়ত্বের প্রয়োজন পড়েছে তবে মিসেলটা গঠিত হয়েছে। ওই গাঢ়ত্বটাকে বলা হয় সংকট মিসেলীকরণ গাঢ়ত্ব বা ক্রিটিক্যাল মাইসেলাইজেশন কনসেন্ট্রেশন, CMC। একটা নির্দিষ্ট টেম্পারেচারের দরকার পড়ে যার ওপরে এই বিষয়টা ঘটে, এটাকে বলা হয় ক্র্যাফট টেম্পারেচার। বেশ, এগুলো বললাম। কোলোয়েডের প্রস্তুতির পদ্ধতি আছে, যে কোলোয়েড কি করে প্রস্তুত করা হয় সেখানে একটা পদ্ধতি আছে, অপলয়ন বা পেপটাইজেশন। এই বিষয়টা কি, ধর কোনো একটা রিয়াকশনে একটা অদক্ষেপ পড়েছে, যেমনি আমি দেখিয়েছি সিলভার নাইট্রেটের সঙ্গে KI এর রিয়াকশন হয়েছে, সেখানে সিলভার আয়োডাইডের একটা অদক্ষেপ পড়েছে। এবার এই অদক্ষেপটা তো ভদ্রলোক, এই অদক্ষেপটার মধ্যে কোলোয়েড হওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমরা এর ব্রেন ওয়াশ করব। আমরা এই অদক্ষেপটাকে প্রথমে সংগ্রহ করব, তারপরে সেই অদক্ষেপটাকে ভালো করে ওয়াশ করব। ওয়াশ করার পরে না, এই অদক্ষেপকে বলবো, ভাই তুমি কি কোলোয়েড হতে চাও? ও বলবে কি করে আমি হব, আমি তো একটা নর্মাল অদক্ষেপ, আমি কি করে আবার কোলোয়েড কণায় রূপান্তরিত হব? তখন কি করি আমরা, এই অদক্ষেপের মধ্যে যে আয়নটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি Ag+ আয়ন আছে, আর আমরা দেখতে পাচ্ছি I- আয়ন আছে, যে কোনো একটা আয়ন সমন্বিত একটা ইলেকট্রোলাইট আমরা যোগ করি। যেমন এখানে Ag+ আছে, তাহলে Ag+ আছে এমন একটা আয়নীয় যৌগ আমরা এর মধ্যে যুক্ত করব, যাতে ওই Ag+, এই যে AgI-টা এই ইলেকট্রোলাইটটা থেকে, এই আয়নীয় পদার্থটা থেকে Ag+টাকে সংগ্রহ করে নেবে। তাহলে যখনই দাদা সিলভার নাইট্রেটটাকে এর মধ্যে যুক্ত করলাম, AgI-টা কি করবে, AgI সিলভার নাইট্রেটের মধ্যে অবস্থানকারী Ag+কে, যেই Ag+টা এর মধ্যে থাকা Ag+ এর সঙ্গে কমন, সেই Ag+কে তার চারপাশে বর্ণাত্মক ভাবে অধিশোষিত করে নেবে। একটা AgI তার চারপাশে এগুলো সংগ্রহ করলো, আরেকটা AgI তার চারপাশে এগুলো সংগ্রহ করলো, ফলে দুজনেরই সারাউন্ডিংটা পজিটিভ হয়ে গেল, ফলে দুজনের মধ্যে একটা বিকর্ষণ শুরু হলো। আগে ভাই ভাই একসাথে থাকতো, একসাথে যুক্ত হয়ে অদক্ষেপ রূপে পড়তো, এখন ভাই ভাইয়ের চারপাশে পজিটিভ লেয়ার চলে এসছে, ভাই ভাইয়ের মুখ দেখতে পারে না, একে অপরের কাছাকাছি যেতে পারে না, আর এই যে সাইজটা তৈরি হয়েছে এটা কোলোয়েড কণার সাইজ। এইভাবেই একটা অদক্ষেপের মধ্যে চার্জ রাইজ করিয়ে কোলোয়েড তৈরি হয়ে যায়। এই পদ্ধতিটা কি বলা হয়, অপলয়ন বা পেপটাইজেশন। দিস ইজ টিন্ডাল এফেক্ট। কোলোয়েড কণাগুলোর আকার যেহেতু বড় হয়, তাই সেগুলো আলোকে বিক্ষেপিত করতে পারে, আর আলো বিক্ষেপিত করতে পারে বলে তার মধ্যে দিয়ে আলোর গতিপথ দেখতে পাওয়া যায়। দিস ইজ টিন্ডাল এফেক্ট। ব্রাউনীয় গতিটা কি, কোলোয়েড কণার চারপাশে দ্রাবক সংযোজিত হয়, কিন্তু দ্রাবকগুলো সমানভাবে সংযোজিত হতে পারে না, মানে একই রকম ভাবে পুরো ইমেন্সলি, পুরো একদম সিস্টেমেটিক্যালি সিমেট্রিক্যালি সংযোজিত হয় না। কিছু জায়গায় বেশি থাকে, কিছু জায়গায় কম থাকে, তার ফলে কিছু জায়গা থেকে দ্রাবক বেশি ধাক্কা দেয়, কিছু জায়গা থেকে দ্রাবক কম ধাক্কা দেয়, ফলে কোলোয়েডের কণাগুলো একবার এদিক থেকে ধাক্কা খাচ্ছে বেশি, একবার ওদিক থেকে কম, একবার এদিক থেকে বেশি, একবার এদিক থেকে কম, ফলে কোলোয়েডের কণাগুলোর মধ্যে একটা ইতস্তত বিরামহীন বিক্ষিপ্ত বিচরণ লক্ষ্য করা যায়, যেটাকে ব্রাউনীয় গতি বলে। হয়ে গেল। এবার কোলোয়েডের মধ্যে তড়িৎ ধর্মের বিষয়টা রয়েছে। আচ্ছা, তার আগে একটা বিষয় শিখিয়েছিলাম, দেখবি একটু আগে বললাম বর্ণাত্মক ভাবে অধিশোষণ করে। অধিশোষণ কথাটার মানে কি, ধর এরকম কোন একটা সাবস্টেন্স আছে যেটা তার পৃষ্ঠতলের মধ্যে কতগুলো জিনিসকে ধরে রেখে দিয়েছে। যেমন আমি যদি তোকে একটা এক্সাম্পল দিই, ধরো একটা রঙিন চক তুমি তৈরি করবে, তো কি করে তৈরি করবে, প্রথমে একটা সাদা চক নাও, সেটাকে রঙের মধ্যে ফেলে দাও,
তুমি দেখতে পাবে সাদা চকটার চারপাশটা পুরো যে গাটা রয়েছে সেটা পুরো রঙিন হয়ে গেছে। বাট তুমি যখন চকটাকে ভাঙবে, ধরো তুমি একটা চককে নিয়ে কালার পেস্টেল নিয়ে, এই কালার পেস্টেল বলছে, একটা সাদা রঙের চক নিয়ে সেটাকে একটা অয়েল কালারের মধ্যে ফেলে দিয়েছো, চকটার চারপাশটা একদম কালার হয়ে গেছে। তুমি চকটাকে ভাঙো, দেখবে ভেতরটা সাদাই রয়েছে। তার মানে ওই কালারটা শুধুমাত্র চকের বাইরের লেয়ারটার মধ্যে লেগেছে, ভেতরে প্রবেশ করেনি। তার মানে দেখো এগুলো ভেতরে প্রবেশ করছে না, ফলে এগুলোকে আমরা বলি অধিশোষণ বা অ্যাডজর্পশন। কিন্তু একটা স্পঞ্জকে যদি তুই জলের মধ্যে ভেজাস, দেখবি জলটা স্পঞ্জের ভেতরে ঢুকে গেছে। তার মানে যদি ভেতরে প্রবেশ করে যায় তখন সেটাকে বলে শোষণ বা অ্যাবজর্পশন। নেক্সট দেখবি যেটা বলেছিলাম সেটা হচ্ছে কোলয়েড কণার মধ্যে আধানের উৎপত্তি কি করে ঘটে, ওই একই রকম কনসেপ্ট। ধর FeOH এর হোল থ্রাইস আছে, ফেরিক হাইড্রোক্সাইড আছে, ফেরিক হাইড্রোক্সাইডের মধ্যে Fe3+ রয়েছে। তাহলে আমি যদি ফেরিক হাইড্রোক্সাইডের মধ্যে এই পদার্থটার মধ্যে বাইরে থেকে FeCl3 যোগ করি, তাহলে FeCl3 এর মধ্যেও Fe3+ আছে। তুই জানিস কমন আয়নটাকে বর্ণাত্মক ভাবে অধিশোষণ করবে, তাহলে FeOH এর হোল থ্রাইসের চারিদিকে Fe3+ এর একটা লেয়ার তৈরি হয়ে গেল। দিস ইজ কল্ড পজিটিভলি চার্জ সল, পজিটিভ কোলয়েড। আর্সেনিয়াস সালফাইড আছে, ওর মধ্যে H2- আয়ন আছে, বাইরে থেকে H2S যোগ কর, H2S এর মধ্যে H2- আয়ন আছে, বর্ণাত্মক ভাবে অধিশোষণ করে নেবে, নেগেটিভ সল তৈরি করবে। তার মানে দাদা কোলয়েডের মধ্যে চার্জ উৎপন্ন হতে পারে, একদমই পারে। এবার এই কোলয়েডের মধ্যে যে চার্জ আছে সেইটার মাধ্যমে আমরা পড়িয়েছিলাম ইলেকট্রোফোরেসিস বা তড়িৎ সঞ্চালন পদ্ধতি। তার মানে খেয়াল করে দেখবি ওই কোলয়েডটাকে আমরা যদি ক্যাথোড অ্যানোডের মধ্যে রেখে বাই চান্স কারেন্ট দিতে পারি, তাহলে কোলয়েডটা কোনো একটা তড়িৎদ্বারের দিকে গমন করে। দিস প্রসেস ইজ নোন অ্যাজ তড়িৎ সঞ্চালন, তড়িতের প্রভাবে কোলয়েডের সঞ্চালন। এবার তোরা খেয়াল রাখ ক্যাথোড কোনটা অ্যানোড কোনটা কি করে বুঝবো। আমরা সবসময় বলি ক্যা ফর ক্যাটায়ন, ক্যা ফর ক্যাথোড। তার মানে এটা টেনেও পড়েছিলি যদিও তোরা, ক্যাটায়ন যেদিকে যায়, ক্যাটায়ন মানে যে পজিটিভ, ক্যাটায়ন যেদিকে যায় সে হচ্ছে ক্যাথোড। দাদা ক্যাটায়ন যদি পজিটিভ হয় তো ক্যাথোড তাহলে নিশ্চয়ই নেগেটিভ, কারণ ক্যাটায়ন কারোর দিকে যাচ্ছে মানে সেটা ডিফারেন্ট চার্জে হবে। একদমই তাই। জানিস তো অ্যা ফর অ্যানায়ন, অ্যা ফর অ্যানোড। অ্যানায়ন মানে নেগেটিভ, অ্যানায়ন কারোর দিকে যাচ্ছে তার মানে সে নিশ্চয়ই পজিটিভ, এই জন্য দাদা অ্যানোডটা পজিটিভ। এইবার কি হচ্ছে, আমরা এরকম একটা জায়গার মধ্যে, ছবিটা কেটে গেছে হাফ যখন PDF স্টোর করেছি, এরকম একটা জায়গার মধ্যে, এরকম একটা পাত্রের মধ্যে, ইউনলের মধ্যে ক্যাথোড অ্যানোড ভালো করে রেখে দিয়েছি। এটা অ্যানোড আছে দেখতে পাচ্ছিস পজিটিভ, ক্যাথোড আছে নেগেটিভ। এর মধ্যে আমরা FeOH এর হোল থ্রাইস সলটাকে ঢুকিয়েছি। ঢোকানোর পরে আমরা যখন ব্যাটারি দিয়ে তড়িৎ সঞ্চালন করেছি, যেহেতু FeOH এর হোল থ্রাইস তুই একটু আগে দেখতে পেলি একটা পজিটিভলি চার্জ সল, এই যে পজিটিভলি চার্জ যদি সল হয় তার মানে সে ক্যাটায়ন রূপে বিহেভ করবে। আর ক্যাটায়ন কোন দিকে যায় ভাই, ক্যাথোডের দিকে যায়। তাহলে তুই খেয়াল করতে পারছিস এই পুরো সলটার মুভমেন্ট ক্যাথোডের দিকে হয়েছে। ক্যাথোডের দিকে মুভমেন্ট হয়েছে বলে এই মুভমেন্টটাকে বলা হয় ক্যাটাফোরেসিস। যদি এখানে আর্সেনিয়াস সালফাইড নিতাম অ্যানায়ন, অ্যানোডের দিকে মুভমেন্ট হতো, অ্যানাফোরেসিস হয়েছে। একটা এমন পিএইচ থাকে যে পিএইচে কোনো তড়িৎদ্বারের দিকে মুভমেন্ট হয় না, সেটাকে বলা হয় সমতড়িৎ বিন্দু। ব্যাস হয়ে গেছে। কোলয়েডের তঞ্চন ফঞ্চন যেগুলো রয়েছে স্মরণ সংখ্যা সেগুলো সব নেক্সট দিন করানো হবে। এখানে দেখবি একটা ছিল ইলেকট্রো অসমোসিস, সেটা হচ্ছে জাস্ট কোলয়েডের ওই বিস্তার মাধ্যমটা যদি কোনো কারণে গমন করে তখন সেটাকে বলা হয় ইলেকট্রো অসমোসিস। মোটামুটি যেগুলো যেগুলো রিভিশন করানোর দরকার ছিল সব কটা বলে দিয়েছি। আমি আশা করবো যারা লাইভ ক্লাস করেছিস ফাটাফাটি রিভিশন হয়ে গেছে, ক্লাসে পড়ছিস রিভিশনও করছিস। নেক্সট দিনের ক্লাসের মধ্যে দেখা হচ্ছে, বাকিটা শেষ করব, কিছু কোয়েশ্চেন অ্যান্সারও করাবো। প্রত্যেকে ভালো করে পড়তে থাক, 11-এর ভুলগুলোকে একদম রিপিট করিস না। ধামাকা শুরু হয়ে গেছে আর এই ধামাকা চলবে। এইটুকু তোকে বলতে পারি, যা করাচ্ছি চোখ কান নাক বন্ধ করে করতে থাক, বাকিটা আমার দায়িত্ব। যা দেওয়ার হবে, যা শেখানোর হবে, যা করানোর হবে সব আমি করিয়ে দেবো। আজকের মধ্যে এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। আর যদি কেউ আমাদের ধামাকা এলিট ব্যাচ যুক্ত হতে চাস, ব্যাচের মধ্যে যদি যুক্ত হতে চাস, তাহলে নিচে পিন কমেন্টের মধ্যে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। ক্লাস 12-এর ব্যাচ অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে, ডেমো ক্লাস দেওয়া রয়েছে, ওগুলোকে দেখ। প্রত্যেকটার পিন কমেন্টে তুই অ্যাপের লিঙ্ক পাবি, ডেমো ক্লাসগুলো কর, তারপরে অ্যাপের লিঙ্ক পাবি, সেখানে গিয়ে ভর্তি হয়ে যায়। দেখা হচ্ছে সবার সাথে। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা।